উজিনের সাথে তার ভালোবাসার মানুষটি ভুল বোঝাবুঝি হয়। তাই মেয়েটি তার জীবন থেকে পরপারে পাড়ি জমায়। তার মানে সে মারা গিয়েছে। কিন্তু সোহা মৃত্যুর পর তার কাছে ফিরে আসে। অজিন নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছে না। সে বুঝতে পারছে না এখন সে কি করবে। পুরো গল্পটি জানতে শেষ পর্যন্ত দেখুন। গল্পটি হচ্ছে ৮ বছর বয়সী এই ছোট ছেলেটির নাম জিহো। ১ বছর আগে তার মা সোহা মারা গিয়েছে। সে তার বাবার সাথে কোরিয়ার সিউল শহরের একটি ছোট গ্রাম্য পরিবেশে বসবাস করে, কারণ শহরে থাকার মতো যথেষ্ট টাকা তার বাবার কাছে নেই। তার বাবার নাম ওজিন। সে একটি সুইমিং ট্রেনিং সেন্টার বা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে দেখাশোনা করে। যদিও সে তার স্কুল লাইফের সেরা সুইমার ছিল, কিন্তু সে চেয়েছিল সুইমিং হিসেবে তার ক্যারিয়ার শুরু করবে। কিন্তু তার লাইফে এমন কিছু ঘটনা ঘটে যায় যার কারণে এখন সে সুইমিং ট্রেনিং সেন্টারের একজন সাধারণ কর্মচারী হিসেবে জয়েন করে। সে প্রতিদিন ভোর ৩টায় ঘুম থেকে উঠে এবং তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে অর্ধেক কাজ শেষ করে বাড়ি ফিরে আসে তার ছেলে জিহোকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। মাঝে মাঝে সে বাড়ি ফিরে তার ছেলেকে খুঁজে পায় না, কারণ জিহোর ঘুম ভেঙে গেলে সে তার মায়ের ওয়ার্ড্রোবের ভিতরে গিয়ে শুয়ে থাকে এবং ঘুম থেকে উঠে সে আগে আবহাওয়ার নিউজ দেখে। একদিন নিউজে বলা হয় খুব শীঘ্রই বর্ষাকাল চলে আসবে। এইতে জিহো অনেক খুশি হয় এবং তার বাবাকে জিজ্ঞেস করে বর্ষাকাল আসতে আর কতদিন সময় লাগবে, কারণ তার মা তাকে একটি গল্পের বইয়ে লিখে দিয়েছিল। সে গল্পের বইকে সে মনে প্রাণে বিশ্বাস করত। তখন সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। জিহো অন্ধকারে একটি ঘরে বসে সেই গল্পের বই পড়ছিল। সেই বইয়ে লেখা ছিল স্বর্গে যাওয়ার আগে প্রায় ১ বছর পর্যন্ত সবাই এক মেঘের রাজ্যে অবস্থান করে। সে মেঘের রাজ্য থেকে তার মা পেঙ্গুইন তার বাচ্চাটাকে দেখত আর কান্না করত। যখন বর্ষাকাল শুরু হয় তখন সে বর্ষার ট্রেনে উঠে পড়ল। ট্রেনটি ছোট একটি স্টেশনে এসে পৌঁছল। বাচ্চাটি তখন হলুদ রঙের রেইনকোট পরে বসেছিল। সে স্টেশনে বসে তার মায়ের জন্য অপেক্ষা করছিল। এরপর মা পেঙ্গুইনটি এসে বাচ্চাটির সাথে কয়েকদিন কাটায়। তাকে মাছ ধরতে শেখায়, খেলাধুলা করতে শেখায়, আরও শেখায় পড়ে গেলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। এর কয়েকদিন পর মা পেঙ্গুইনটির কাছে খবর আসে যে বর্ষাকাল শেষ হওয়ার আগে তাকে আবার ফিরে যেতে হবে। এই কথা শুনে মা পেঙ্গুইনটির খুব কষ্ট হয়। বাচ্চা পেঙ্গুইনটি তার মায়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। তারা হাসি মুখে একে অপরকে বিদায় জানায়। এরপর থেকে মা পেঙ্গুইনটি স্বর্গরাজ্য থেকে তার বাচ্চাটিকে দেখে, কিন্তু এখন আর সে কাঁদে না, কারণ বাচ্চাটা এখন নিজে থেকে সবকিছুই করতে পারে। আর এর সাথে বইয়ের গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এরপর সে জানলা দিয়ে দেখতে পায় তার বাবা তার মায়ের ছবির সামনে বসে কান্না করছে। তার মায়ের ছবির সামনে সেদিন অনেক ফুল ছিল, অর্থাৎ সেই দিনই তার মা তাকে ছেড়ে চলে গিয়েছে। এবং তাদের আত্মীয় স্বজনরা একে অপরকে বলছে বাচ্চাটা হওয়ার আগে মেয়েটা ভালোই ছিল। বাচ্চা হওয়ার পর থেকে সে মরণব্যাধি রূপ ক্যান্সারে আক্রান্ত হয়। এইসব শুনে জিহোর খুব মন খারাপ হয়। তার জন্ম না হলে তার মাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হতো না। এরপর সিন ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে চলে আসে। জিহো তার বাবাকে বলে বর্ষাকাল শুরু হলে মা চলে আসবে। এই কথা শুনে ওজিনের খুব মন খারাপ হয়, কারণ রূপকথার গল্প কখনো বাস্তবে পরিণত হয় না। আর মৃত সোহা কখনো তাদের মাঝে ফিরে আসবে না। জিহো বলে তার মা তাকে ওয়াদা করেছিল সে ফিরে আসবে, আর তার গল্পের বইয়ের মধ্যে ঠিক এরকমটাই লেখা রয়েছে। তার বাবা বলে এখন তাড়াতাড়ি স্কুলে চলো, বর্ষাকাল আসুক তখন দেখা যাবে। জিহো তার শার্টের বোতাম তার বাবার মতো উল্টো লাগাতো। সে ঠিকভাবে মোজাও পরতে পারত না, আর ওজিনের অভ্যেস না থাকায় সে ঘরের কাজ ঠিকভাবে করতে পারত না। তারা দুজনে প্রতিদিন বাহিরে বের হবার সময় সোহার ছবিতে একটি চুমু খেয়ে যায়। আর এখন জিহো রেইনকোট পরে স্কুলে চলে আসে, কারণ এখন যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে এবং বৃষ্টি নামার সাথে সাথে সে তার মাকে খুঁজতে স্টেশনে চলে যাবে। এই জন্য সে রেইনকোট পরে স্কুলে আসে। ওজিনের একটা সমস্যা রয়েছে, যার জন্য ভালো মতো সে দৌড়াতে পারত না এবং ঠিকমতো সাইকেল চালাতে পারত না। এরপর ওজিন তার ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে তার কাজের উদ্দেশ্যে রওনা দেয়। সে প্রতিদিনের মতো বলে স্কুল শেষে সে যেন তার আঙ্কেল মিস্টার হং এর দোকানে অপেক্ষা করে। এখানে আমরা বুঝতে পারি জিহো প্রতিদিন স্কুল শেষে মিস্টার হং এর দোকানে আসে এবং তার বাবা কাজ শেষে তাকে দোকান থেকে বাড়িতে নিয়ে যায়।
হং হচ্ছে ওজিনের ছোটবেলার বন্ধু। এর পরের দিন ওজিন তার কাজে ফিরে আসে এবং তার কলিগ তাকে বলে, আজকেও আপনি আপনার জামার বোতাম উল্টো জায়গায় লাগিয়েছেন। এই মেয়েটির নাম ছিল হংজং। আসলে হংজং ওজিনকে অনেক পছন্দ করত, আর হংজংকে পছন্দ করে তার ট্রেনিং সেন্টারের বস মিস্টার লি, সে হংজংকে ওজিনের সাথে দেখে অনেক জেলাস ফিল করত। ট্রেনিং সেন্টারের মিস্টার লি সর্বদা মেয়েদেরকে ইমপ্রেস করা ট্রাই করত, কিন্তু তারা পছন্দ করত ওজিনকে। এই জন্য মিস্টার লি ওজিনের উপর সর্বদা রেগে থাকত। সে ওজিনকে জব্দ করার জন্য তাকে ধাক্কা দিয়ে ফেলতে যাবে, ঠিক তখনই ওজিন সেখান থেকে সরে যাওয়ায় সে নিজেই সুইমিং পুলে পড়ে যায়। মিস্টার লি এইসবের জন্য বরাবরই মেয়েদের কাছে হাসির পাত্র হয়ে ওঠে। অন্যদিকে ওজিনের বন্ধু যখনই তার দোকানে মেয়ে কাস্টমার দেখে সে তার জন্যই পছন্দ করে ফেলে। আসলে সে তার বন্ধু এবং তার ছেলের একাকিত্ব আর দেখতে পাচ্ছে না। একদিন জিহু স্কুল শেষে তার আঙ্কেলের দোকানে চলে আসে। সে তার আঙ্কেলকে বলে, আগামীকাল তার স্কুলে দৌড় প্রতিযোগিতা হবে, সেখানে বাচ্চাদের সাথে তার পরিবারের কাউকে অংশগ্রহণ করতে হবে। কিন্তু এই বিষয়টি নিয়ে জিহুর অনেক মন খারাপ ছিল, কারণ তার বাবা দ্রুত দৌড়তে পারে না। তখন তার আঙ্কেল বলে ওঠে তার বাবার পরিবর্তে সে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জিহু বলে, আপনার পেট অনেক মোটা, আপনি দৌড়তে পারবেন না। তখন হং বলে, আমার পেট মোটা হলেও আমার পাগুলো অনেক বেশি লম্বা। এই কথা শুনে জিহু অনেক খুশি হয়। তাহলে তো রেসটা আমরাই জিতবো। আর ঠিক তখনই ওজিন সেখানে চলে আসে। জিহু তার বাবাকে বলে, আগামীকাল আঙ্কেল আমার সাথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ওজিন হংকে ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছিল, তখন হং তাকে বলে, আজকে তার দোকানে একটা সুন্দরী মেয়ে এসেছে, তুমি চাইলে সেই মেয়ের সাথে ডেট আউট করতে পারো। বন্ধুর এই কথা শুনে সে অনেক বিরক্ত হয়ে চলে যায়। পরের দিন জিহুর স্কুলে সেই প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়। মিস্টার হং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সেখানে আসে। অন্যদিকে ওজিনের কলিগ তার সকল কাজের দায়িত্ব নিয়ে নেয় এবং তাকে বলে জিহুর স্কুলের অনুষ্ঠানে যেতে। তখন তাড়াহুড়ো করে সে তার ছেলের স্কুলের দিকে রওনা হয়। এদিকে দেখা যায় হং তার প্যান্ট পেটের উপরে পড়েছিল। এটি দেখে জিহু এবং তার বন্ধুরা ভাবে মিস্টার হং আসলেই অনেক লম্বা। কিছুক্ষণ পর তারা জানতে পারে ফ্যামিলি মেম্বার ছাড়া কেউ রেসে অংশগ্রহণ করতে পারবে না। তাই জিহু যখন তার ইউনিফর্ম ফিরিয়ে দিবে তখন তার বাবা চলে আসে। সে তার ছেলেকে বলে, আমি দ্রুত দৌড়তে না পারলেও আমি সর্বোচ্চ চেষ্টা করব। তাদের স্কুলে রেসের নিয়ম হচ্ছে প্রথম অর্ধেক দৌড় নিজেকে পূরণ করতে হবে এবং বাকি অর্ধেক দৌড়বে তার গার্জিয়ান, যাকে রিলে রেস বলা হয়। এখানে জিহু দৌড়ানোর সময় তার হাত থেকে লাঠিটা পড়ে যায় এবং সেটা কুড়িয়ে সে আবারও দৌড়তে শুরু করে। এরপর সবার শেষে সে তার বাবার কাছে পৌঁছয়। এতে তার অনেক মন খারাপ হয়। ওজিন পেছনে ফিরে দেখে জিহু অনেক মন খারাপ করে আছে। তার ছেলের মন ভালো করার জন্য সে সমস্ত শক্তি দিয়ে দৌড়তে থাকে এবং সবাইকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায়। এটি দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যায় এবং ফিনিশিং লাইনের সামনে এসে সে মুখ থুবড়ে পড়ে যায়। এর পরের দিনে আমরা দেখতে পাই বাবা ছেলে বাড়ি ফিরছিল। জিহু তার বাবাকে বলে, মায়ের মতো তুমিও চলে যেও না। ছেলের এই কথা শুনে ওজিন অনেক কষ্ট পায়। সে তার ছেলেকে প্রমিস করে সে তাকে ছেড়ে কখনো যাবে না। এটি শুনে জিহু অনেক খুশি হয়। তাই জিহু বলে, চলো আমরা বাড়ি গিয়ে আমাদের কম্বলগুলো ধুয়ে দিই। তার বাবা জিজ্ঞেস করে, কম্বল ধুলে কি হবে? সে বলে, আঙ্কেল হং বলেছে কম্বল ধুয়ে দিলে বৃষ্টি নামবে, আর বৃষ্টি নামলে তখন মা ফিরে আসবে, তাই না? তার ছেলের এই প্রশ্নের উত্তর ওজিনের জানা ছিল না, তাই সে চুপচাপ বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর ওজিন হোর এবং সুজানের একটি পুরনো ভিডিও দেখছিল, যেখানে জি তার 4 পাতা বিশিষ্ট একটি গাছ খুঁজছিল, কারণ তার বলেছিল এরকম 10টি গাছ খুঁজে পেলে একটি মনের ইচ্ছে পূরণ হবে। সোহা তার ছেলেকে বলে, তোমার ইচ্ছে কি? সে বলে, আমি চাই তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো। এই ভিডিওটি দেখে ওজিন অনেক ইমোশনাল হয়ে পড়ে। এর পরের দিন জিহু ঘুম থেকে উঠে দেখে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল। এই দেখে সে খুশিতে তার বাবাকে ঘুম থেকে ডেকে তুলে। সে বলে, চলো বাহিরে গিয়ে মাকে খুঁজে আনি, সে হয়তো এতক্ষণে চলে এসেছে। এই বলে রেইনকোট পরে বাইরে তার মাকে খুঁজতে দৌড়ে চলে যায় সে স্টেশনে। কিন্তু বাস্তবতা হচ্ছে মৃত মানুষ তো কখনো ফিরে আসে না, তাই সে তার মাকে কোথাও খুঁজে পায় না। ছেলের এই পাগলামো দেখে ওজিনের অনেক মন খারাপ হয়। সে বলে, আসার সময় রাস্তায় হয়তো কোনো সমস্যা হয়েছে, সেজন্য তোমার মা আজ আসতে পারেনি। তাই চলো এখন আমরা বাসায় ফিরে যাই, আমরা আগামীকাল এসে তাকে আবারও খুঁজবো। জিহু তখন বলে, মা আমাকে প্রমিস করেছিল বর্ষার প্রথম দিকে সে ফিরে আসবে, আমি তাকে না নিয়ে বাড়ি ফিরে যাব না। তখন ওজিন তাকে কোলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এরপর ওজিন লক্ষ্য করে টানেলের ভিতর কেউ একজন বসে আছে। জিহু বলে, এটা নিশ্চয়ই তার মা।
তার বাবা তাকে বলে, তুমি এখানেই দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি। কিন্তু দেখা যায় জিহু তার পিছু পিছু চলে আসে এবং দৌড়ে গিয়ে মা মা বলে ডাকতে থাকে। ওজিন মেয়েটিকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ মেয়েটি দেখতে সম্পূর্ণ সোহার মতো দেখতে ছিল। তখন মেয়েটি জিহুকে দেখে জিজ্ঞেস করে, তুমি কে? সে বলে, আমি তোমার ছেলে জিহু। তুমি আমাকে চিনতে পারছো না কেন? তুমি বলেছিলে যখন বৃষ্টি নামবে তখন তুমি স্বর্গরাজ্য থেকে ফিরে আসবে। অপরদিকে ওজিন মেয়েটিকে দেখে নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না, তাই সে নিজের গালে জ্বর মেরে পরীক্ষা করতে থাকে। এরপর জিহু মেয়েটিকে জোর করে তার বাসায় নিয়ে আসে এবং তাকে এই ছবিটি দেখিয়ে বলে, এটা তোমার ছবি আর তোমার পাশের ছেলেটি আমি। তারপর জিহু একটি ড্রয়িং দেখিয়ে তাকে ওয়েলকাম জানায়। এইসব দেখে ওজিন অনেক ভয়ে ছিল, সে মনে করেছিল এটি হয়তো সোহার আত্মা। ওজিন সোহাকে বলে, ঘরের জিনিস আগের মতোই রাখা রয়েছে, যেরকমটা তুমি রেখে গিয়েছিলে, তুমি চাইলে সেগুলো ব্যবহার করতে পারো। এই বলে সে তার ছেলেকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। জিহু তার বাবাকে বলে তার মা স্বর্গরাজ্য থেকে আসার সময় মাথায় আঘাত লেগে হয়তো তার স্মৃতিশক্তি চলে গিয়েছে, এই জন্যই হয়তো সে কোনো কিছুই মনে করতে পারছে না এবং আমাদেরকেও চিনতে পারছে না। সে বলে, আমরা তোমার মায়ের বিষয়ে কাউকে কিচ্ছুই বলবো না, তাহলে সে আবারও স্বর্গরাজ্যেই ফিরে যাবে এবং আমরা দুজনেই তার সাথে এমনভাবে থাকবো যাতে করে সে মনে করে আমরা তার সাথে একই সাথেই বসবাস করে এসেছি। যেহেতু তার বাবার কথাই রাজি হয়ে যায় এবং তাকে এটাও প্রমিস করে তার মায়ের বিষয়ে সে কাউকে বলবে না। এরপর তারা ওয়াশরুম থেকে বের হলে সোহা তাদেরকে জিজ্ঞেস করে, আমি কি সত্যি আপনাদের সাথেই থাকতাম? ওজিন বলে, আমরা তিনজন এ ঘরেই থাকি আর তুমি হচ্ছে আমার স্ত্রী এবং জিহুর মা। তখন সোহা বলে, আমাকে দেখার পর জিহু কেন স্বর্গরাজ্যের কথা বললো এবং সে আমাকে ওয়েলকাম জানালো কেন? তাছাড়া আপনি বললেন সবকিছু আগের মতোই রয়েছে, যেমনটা আমি রেখে গিয়েছিলাম। আমি কি সবকিছু এরকম অগোছালো রেখে গিয়েছিলাম? তার এই কথা শুনে তারা দুজনেই ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ে এবং ওজিন বুঝতে পারছিল না যে সে সোহাকে কি উত্তর দিবে। তখন জিহু বলে, তুমি অনেক অসুস্থ ছিলে এবং স্বর্গরাজ্য নামের এক হসপিটাল ছিল। সোহা তখন বলে, আমি হসপিটালের বেডে না থেকে ওই টানেলের ভেতর কি করছিলাম? এই কথা শুনে ওজিন অনেক চিন্তায় পড়ে যায়। তখন জিহু বলে, তুমি গতকাল সুস্থ হয়েছো এবং টানেলের ভিতরে আমরা লুকোচুরি খেলতে গিয়েছিলাম, লুকোতে গিয়ে তুমি মাথায় আঘাত পেয়েছিলে, এই জন্যই হয়তো তোমার এখন কিছুই মনে পড়ছে না। রাতের বেলায় ওজিনের ঘুম আসছিল না, কারণ তার মাথায় এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে ভাবছিল মেয়েটিকে সত্যি সোহা নাকি অন্য কেউ, নাকি এটা সোহার আত্মা। তাই সোহাকে চেক করার জন্য সে তার রুমে যায় এবং দেখতে পায় সে তার মাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। সে তখন সোহাকে স্পর্শ করে বুঝতে পারে এটি সোহার আত্মা হতে পারে না, তাই বোঝাই যাচ্ছে সে একজন মানুষ। এর পরের দিন সকালে জিহু স্কুলের জন্য রেডি হয় এবং বরাবরের মতো সে তার শার্টের বোতাম উল্টো করে লাগায়। এটি দেখে সোহা তাকে কাছে ডাকে এবং তার শার্টের বোতাম ঠিকভাবে লাগিয়ে দেয়। এটা দেখে ওজিন অনেক খুশি হয়। সোহা তখন বলে, বাবা এবং ছেলে একই রকম। ওজিন তখন বলে, আমি আমার শার্টের বোতাম ঠিকভাবেই লাগাতে পারি। তখন সে লক্ষ্য করে দেখে তার প্যান্টের চেইন খোলা। এরপর জেহু তার মায়ের গালে চুমু খেয়ে স্কুলের দিকে রওনা হয়। এরপর ওজানের পালা আসে। তখন ভয়ে সে তাকে চুমু না খেয়ে তার ছবিতে কিস করেই চলে যায়। এরপর সে তার ছেলেকেই স্কুলে দিয়ে আসে, কিন্তু জিহু স্কুল থেকে আবারও বাসায় ফিরে আসে এবং তার মায়ের কাছে এবং তারা সারাদিন খেলাধুলা করে সারাদিন কাটিয়ে দেয়। তারা যখন বক্সিং নিয়ে খেলছিল তখন ওজিন বাড়ি ফিরে আসে এবং দেখতে পায় সোহা তার ছেলে নাক ফাটিয়ে দিয়েছে। এরপর রাতের বেলায় জিহু তার মায়ের হাতে রান্না খেতে চায়, কিন্তু এখানেই সোহা রান্না করতে পারত না। তাই ছোট ছেলেটির মন রাখার জন্য সে রান্না করার চেষ্টা করে। গরম তেলের মধ্যে সে পাস্তা ঢেলে দেয়, এর ফলে সেগুলো এদিক সেদিক যেতে থাকে। এটি দেখে জিহু ভয়ে টেবিলের নিচে গিয়ে লুকায় এবং ওজিন সোহাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই গরম পাস্তাগুলো ওজিনের শরীরের মধ্যে লাগতে থাকে। এরপর সোহা মলম লাগানোর জন্য ওজিনকে কাপড় খুলতে বলে, কিন্তু ওজিন অন্য কিছু ভেবে তার প্যান্ট খুলতে থাকে। তখন সে সোহার হাতে মলম দেখে সবকিছুই বুঝতে পারে। এরপর মলম লাগাতে লাগাতে বলে, আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল? সে তখন তাদের প্রথম দিনগুলো সম্পর্কে বলতে শুরু করে। আসলে আমাদের দেখা হয়েছিল হাই স্কুলে পড়ার সময়। তুমি ছিলে স্কুলের টপ স্টুডেন্ট আর আমি ছিলাম স্কুলের সুইমিং টিমের একজন প্লেয়ার। তাই স্কুলের অর্ধেক সময়ে আমাকে সুইমিং প্র্যাকটিস করতে হতো আর বাকি সময়টা ক্লাস করতাম। কিন্তু ক্লাস এসে আমি ঘুমিয়ে পড়তাম, তাই কারোর সাথে কথা বলার তেমন একটা সুযোগ পেতাম না। এরপর তোমাদেরকে সাঁতার শেখানোর দায়িত্ব দেওয়া হলো আমার উপরে। সাঁতার শিখতে গিয়ে তুমি প্রায় ডুবেই যাচ্ছিলে, তখন আমি তোমাকে বাঁচিয়েছিলাম। এরপর থেকেই আমি তোমার প্রেমে পড়ে যাই। আমরা দেখতে পাই বর্তমানে মিস্টার হং ওজিনের বেস্ট ফ্রেন্ড ছিল। সে ওজিনকে আইডিয়া দেয় যে সু আর সাথে কথা বলার চেষ্টা করবে।
তার কাছে কলম অথবা ইরেজার চাইবে। সে তার বন্ধুর মতো তার কাছ থেকে কলম চাই, কিন্তু সোহা মানা করে দেয়। এরপর ডান্স প্র্যাকটিস করার সময় হং ওজিনকে বলে যদি সে তাকে পছন্দ করে থাকে তাহলে অবশ্যই সে তার পার্টনার হবে। এখানে দেখা যায় তারা দুজন ছিল লেফট হ্যান্ড, তাই টিচার তাদের দুজনকে পার্টনার বানিয়ে দেয়। সোহাকে এত কাছ থেকে দেখে ওজিন অনেক নার্ভাস হয়ে পড়ে এবং অ্যাক্সিডেন্টলি তার মাথার সাথে সোহার নাক লেগে ফেটে যায়। এরপর থেকে তারা একে অপরের সাথে আর কথা বলে না। বিদায়ের দিন হং ওজিনকে বলে সোহাকে প্রপোজ করতে। তখন সোহা সেখানে চলে আসে, কারণ সে তার ডায়েরিতে স্কুলের সবার সিগনেচার নিয়েছিল। তাই সে হং এবং ওজিনকেও সিগনেচার করতে বলে। ওজিন সিগনেচার শেষে ভুলবশত তার কলমটি সোহাকে দিয়ে দেয়। এরপর ওজিন বলে সে এবং হং পাশের একটি কলেজে ভর্তি হবে, আর অপরদিকে সোহা সোলের একটি ভার্সিটিতে চান্স পায়। এরপর সোহা তার কলমটি নিয়ে পুরনো অতীত মনে করার চেষ্টা করে, কিন্তু সে কিছুই মনে করতে পারছিল না। এরপর জেহর ঘুম ভাঙলে সে তার মায়ের কোলে এসে ঘুমিয়ে যায়। সোহা ওজিনকে বলে কলেজে উঠেও কি আমরা ডেট করিনি? ওজিন বলে কলেজের প্রথম গ্রীষ্মের ছুটিতে আমি তোমাকে ফোন করেছিলাম, কিন্তু তোমার গলার আওয়াজ শোনার পর আর কথা বলার সাহস হয়ে ওঠেনি। এভাবেই কয়েক বছর কেটে যায়। একদিন তুমি যখন হ্যালো বলেছিলে তখন আমি ভয়ে ফোন কেটে দিতেনি, কিন্তু হং এসে আমাকে বাধ্য করে তোমার সাথে কথা বলতে। আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না, তাই আমি তোমার কাছে সে কলমটি চেয়ে বসি, আর তুমি সেউল শহর থেকে আমাদের শহরে আসার জন্য রাজি হও। সেদিন হং এবং আমি প্রচণ্ড খুশি হয়েছিলাম। তার পরের দিন ওজিন চুলে কালার করে এবং কালারফুল ড্রেস পরে সোহার সাথে দেখা করতে চলে আসে। ওজিন এতটাই নার্ভাস হয়েছিল সে কোনো কথাই বলতে পারছে না। তখন সোহা ওজিনকে বলে তার কলমটি ফিরিয়ে দিয়ে চলে যায়। ঠিক তখনই ওজিন তাকে পেছন থেকে ডেকে বলে তুমি কি তৃষ্ণার্ত? সোহা বলে হ্যাঁ। এরপর তারা দুজন একসাথে ডিনার করে। ডিনার শেষে তারা যার যার গন্তব্যে যাবার জন্য একটি বাস স্টপে আসে। কিছুক্ষণ পর পর বাস এসে দাঁড়ায়। সোহা বলে এটা তো অনেক যাত্রী, পরেরটাতে যাব। এরপর ওজিনের বাস আসে। সে বলে আগে তুমি যাও, তারপর আমি যাব। এভাবে তারা অনেকগুলো বাস মিস করে। এখানে বোঝাই যাচ্ছে তারা এক অপরের সাথে আরও কিছুক্ষণ সময় কাটাতে চাচ্ছিল। এরপর সোহার সর্বশেষ বাসটি চলে আসে। সে বাসে উঠে বসলে বাসটি চলতে শুরু করে। কিছুক্ষণ ওজিন দৌড়ে এসে সেই বাসে চড়ে আর বলে সোহা আমি তোমার কাছে নিয়মিত চিঠি লিখতে চাই। সোহা দেখে বৃষ্টিতে ভেজার ফলে ওজিনের চুল থেকে কালার বেরিয়ে যাচ্ছে। সে কালারগুলো মুছে দিয়ে বলে তুমি অবশ্যই আমাকে চিঠি লিখতে পারো। তখন বাস ড্রাইভার ওজিনকে ধরে বাস থেকে নামিয়ে নেয়। এরপর সিনটি বর্তমানে চলে আসে। ওজিনের কাছ থেকে এমন ঘটনা শুনে তারা দুজন অনেক হাসতে শুরু করে। এরপর ওজিন তার কাজে যায় এবং দেখতে পায় আগামী কয়েকদিন অনেক বৃষ্টি আর বর্ষাকাল অনেক দিন থাকবে। এটি দেখে সে অনেক খুশি হয়। তার কলিগ হং জং তাকে জিজ্ঞাসা করে কয়েকদিন ধরে আপনাকে অনেক খুশি মনে হচ্ছে, কারোর সাথে ডেটিং করছেন নাকি? ওজিন বলে ডেটিং করার ইচ্ছে আমার নেই। এই কথা শুনে সে খুব মন খারাপ করে। তখন তাদের বস মিস্টার লি তাকে বলে তুমি চাইলে আমার সাথে ডেট করতে পারো। সে বলে আপনি একটা গাধা। এটা শুনে সে অনেক রেগে যায়। এদিকে সোহা বাসার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। তখন তার নজর একটি ছোট্ট ঘরের উপরে পড়ে। সেই ঘরে সোহার অনেক স্মৃতি সংগ্রহিত ছিল। সেখানে ওজিন এবং জিহুর কিছু ছবি দেখতে পায়, যেগুলো সোহা নিজের হাতে এঁকেছিল। সে বুঝতে পারে তিনজনের এই ছোট্ট পরিবারে অনেক ভালোবাসা রয়েছে। এর পরের সিনে দেখানো হয় ওজিনের বন্ধু তাকে একটি রেস্টুরেন্টে ডাকে, কারণ সেই ওজিনের জন্য একটি মেয়ে পছন্দ করেছে। সে চাইছে ওজিন আবারও বিয়ে করুক, এর ফলে জিহু আবারও মায়ের ভালোবাসা পাবে। ওজিন বিষয়টি বুঝতে পেরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়, কারণ সে আর এখন বিয়ে করতে চায় না এবং সোহার জায়গায় সে আর কখনো কাউকে দিতে পারবে না। হং বলে তোর বিয়ে করে নেওয়া উচিত, কারণ সোহা তো পৃথিবীতে নেই। এভাবে আর কতদিন চলবে? এরপর হং রেস্টুরেন্টে ফিরে বুঝতে পারে সেই মেয়েটি হংকে পছন্দ করে ফেলেছে। তারপর হং ড্রিঙ্ক করে মাতাল হয়ে ওজিনের বাড়িতে আসে। সে পেঙ্গুইনের ড্রেস পরে আসে এবং চিৎকার করে বলে আমি স্বর্গরাজ্য থেকে এসেছি, আমার নাম সোহা। এমনটা করায় ওজিন তার মুখ চেপে ধরে এবং তাকে এসব করতে মানা করে। হংয়ের গলার আওয়াজ শুনে সোহা বাহিরে যেতে নেই, কিন্তু জিহু বলে তুমি যেতে পারবে না, কারণ আঙ্কেল হং দেখতে খুবই বিশ্রী, তার মাথাটা অত্যাধিক বড়। আসলে সে তার বাবাকে প্রমিস করেছিল তার মায়ের বিষয়টি কাউকে জানাবে না, তাই সে সোহাকে বাহিরে যেতে দিচ্ছিল না। কিন্তু সে বাহিরে বেরিয়ে হংকে দেখতে পায়। হং তাকে দেখে ভূত মনে করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর সোহা
তাদের কলেজ লাইফের স্টোরি শুনতে চায়। ওজিন বলে সে সোহাকে নিয়মিত চিঠি লিখত এবং সে তাকে বিদায় দেওয়ার পর শীতের ছুটিতে তারা আবারও দেখা করে। তারা একসাথে মুভি দেখতে যায়। থিয়েটারে একটি মজার ঘটনা ঘটে। সে সোহার হাত ধরতে গিয়ে অন্য একজনের পা ধরে বসে। এটা দেখে সোহার অনেক হাসি পায় আর ওজিন অনেক লজ্জা পায় এবং বাহিরে বেরিয়ে আসে। এরপর সোহা তার জ্যাকেটের পকেটে হাত দেয় এবং তারা প্রথমবারের মতো একে অপরের হাত ধরে। তখন সিনটি বর্তমান সময়ে চলে আসে। এখানেও সোহা ঠিক একইভাবে তার পকেটে হাত রাখে। ওজিন আরও একবার তার ভালোবাসার মানুষটির হাত স্পর্শ করে। ওজিন লক্ষ্য করে দেখে জিহো ঘুমিয়ে আছে। এই সুযোগে তারা দুজন ঘুরতে বের হয়। সে তাকে একটি পাহাড়ের উপর নিয়ে আসে এবং সোহাকে একটি দূরবীন দেয় আর তাকে সামনে দেখতে বলে। সোহা দেখতে পায় দূরের একটি মনিটরে ছবি চলছে। সে মনোযোগ সহকারে মুভি দেখতে শুরু করে। তখন ওজিন তাকে কিস করতেই যাবে, সে ভুলবশত তাকে চর মেরে বসে। আসলে এখানে সোহা নিজেও বুঝতে পারেনি দূরবীনের সামনে কি চলে এসেছিল। এরপর সে আবারও মুভি দেখতে শুরু করে, কিন্তু এবার ওজিন দূরবীনের নিচ দিয়ে চেষ্টা করে তাকে কিস করতে সফল হয়। এর পরের দিন সোহা জিহু সেই স্বর্গরাজ্যে সে বইটি দেখতে পায়। সে বুঝতে পারে জিহুর মা নিজেই এই গল্পটি লিখেছিল। গল্পটি পড়ে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপর সে আবারও তার বিয়ের রিংটি পরে নেয়। সে দেখতে পায় 4 পাতা বিশিষ্ট গাছ তার জানলায় লাগিয়ে রেখেছিল। সোহা জিজ্ঞেস করে এগুলো দিয়ে কি হবে? জিহু বলে এগুলো লাগালে বৃষ্টি হবে, কারণ আমি বৃষ্টি খুব পছন্দ করি। আসলে জিহুর মাকে তাকে বলেছিল 4 পাতা বিশিষ্ট গাছ 10টা পেলে একটি মনের ইচ্ছে পূরণ হয়। মূলত এই কারণেই জিহু এই গাছগুলো সংগ্রহ করেছিল। এরপর তারা 3 জন জঙ্গলে ঘুরতে আসে। তারা সেদিন অনেক এনজয় করে। ফেরার পথে ওজিন তাদের দুজনকে উঠে করে নিয়ে আসে। এর ফলে সে অনেক হাঁপিয়ে যায় এবং বাসায় এসে সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর সে সোহাকে বলে সে যখন হাঁপিয়ে যায় কিংবা হাড়পিট বেড়ে যায় তখন সে জ্ঞান হারিয়ে ফেলে। সোহা তাকে জিজ্ঞেস করে এই রূপটি কবে থেকে দেখা দিয়েছে? ওজিন বলে যখন আমি সাঁতার কাটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তখন থেকেই। এখানে সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। ওজিন জাতীয় সাঁতার প্রতিযোগিতায় সিলেক্টেড হয়। সোহা তার শুভকামনার জন্য সেই 4 পাতা বিশিষ্ট একটি গাছ তাকে উপহার দেয়। এরপর ওজিন পুরো দমে ট্রেনিং করা শুরু করে এবং সে প্রথমবারের মতো অজ্ঞান হয়ে যায়। তাই সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বলে তার এই রূপটি কখনো ভালো হবে না এবং তাকে খেয়াল রাখতে হবে, তার হার্টবিট সর্বদা কন্ট্রোলে রাখতে হবে। সে হাঁফিয়ে গেলে কিংবা হার্টবিট বেড়ে গেলে জ্ঞান হারিয়ে ফেলবে। আর এই কারণেই বাধ্য হয়ে ওজিনকে সাঁতার ছেড়ে দিতে হয়। ওজিন সাঁতার ছেড়ে দেওয়ার পর সোহা তার কাছে আসে। তার কাছে জানতে চায় কেন সে সাঁতার ছেড়ে দিয়েছে। ওজিন তার এই রোগের বিষয়টি সোহাকে কিচ্ছুই জানায় না। সে বলে সোহার প্রতি তার এখন আর কোনো ফিলিংস নেই। এই বলে সে সোহাকে তাড়িয়ে দেয়। এরপর অনেক দিন কেটে যায়। ওজিন সোহাকে এখন অনেক মিস করে। তাই সে সোহাকে দেখার জন্য সিউল শহরে আসে। ওজিন তাকে দেখতে পায়। যখন তার সাথে কথা বলতে যাবে তখন সে অন্য কারো গাড়িতে উঠে চলে যায়। ওজিন বুঝতে পারে সোহা তাকে ভুলে গিয়েছে আর এখন সে অন্য কারো। তাই সে সেখান থেকে চলে আসে এবং বলে আসলে তুমি ঠিক করেছ, আমি তোমার যোগ্য ছিলাম না। তাই সে সোহার দেয়া সেই 4 পাতা বিশিষ্ট গাছটি ফেলে সেখান থেকে চলে যায়। এরপর ওজিন সেই সাঁতার কাটা প্রশিক্ষণ কেন্দ্রে একটি জব নেয় এবং তার পাশের গ্রামে ছোট একটি বাড়িতে থাকা শুরু করে। এভাবে কয়েক মাস কেটে যায়। হঠাৎ একদিন সোহা তাকে ফোন করে আর তার বর্তমান ঠিকানা চেয়ে নেয় এবং তার কাছে চলে আসে। বলে চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, আর তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, তোমাকে আমার খুব প্রয়োজন। এই কথাগুলো শুনে ওজিন অনেক ইমোশনাল হয়ে যায় এবং তারা একে অপরকে গ্রহণ করে নেয়। এরপর দিন বর্তমানে চলে আসে যখন ওজিন সোহাকে তাদের অতীত সম্পর্কে বলছিল। তাদের এই ভালোবাসার গল্পটি সোহার হৃদয় ছুঁয়ে যায়। সে আবার নতুন করে ওজিনের প্রেমে পড়ে। ওজিন বলে তুমি তোমার লেখাপড়া, তোমার পরিবার সবকিছু ছেড়ে আমার কাছে চলে এসেছিলে আর বলেছিলে আমাদের দূরে থাকার সময়ের প্রত্যেকটা মিনিটকে তুমি মন থেকে ঘৃণা করো। এরপর তুমি আমাকে প্রপোজ করতে বললে আর আমাদের বিয়ে হলো। তারপর জিহু জন্ম নিল। এখন সু বলে আমি সারাটা জীবন এভাবে তোমার সাথে থাকতে চাই। পরের দিন সোহা সে ছোট ঘরটি পরিষ্কার করতে যায়। তখন সে একটি ডায়েরি খুঁজে পায়। এই ডায়েরি সোহা নিজেই লিখেছিল, কিন্তু এই বিষয়ে তার এখন কিচ্ছুই মনে নেই। সে ডায়েরিটা পড়া শেষ করে সেই পেঙ্গুইনের গল্পটি আরও একবার পড়ে এবং একদম হতবাক হয়ে যায়। আর এই বিষয়টি আমরা গল্পের শেষে জানতে পারবো। এরপর রাতের বেলায় ওজিন জিহুকে গোসল করিয়ে দিচ্ছিল। তখন জিহু তার বাবাকে জিজ্ঞাসা করে তার কাছে 4 পাতা বিশিষ্ট 8টি গাছ ছিল।
কিন্তু এখন সেখানে 9টি গাছ লাগানো রয়েছে। এই একটি গাছ সেখানে কে লাগালো? তার বাবা বলে সে গাছ লাগায়নি। জিহু বলে তাহলে বাকি গাছটি তার মা লাগিয়েছে। তারপর দেখা যায় সোহা জিহুকে ডিম ভাজতে শেখায়, আর সাথে শেখায় কিভাবে কাপড় শুকাতে হয়, কিভাবে ঘর পরিষ্কার করতে হয়, নিজের চুলে কিভাবে শ্যাম্পু করতে হয়। এরপর সে জিহুর ছোটবেলার একটি ভিডিও ক্লিপ দেখে। আসলে এই ভিডিওটি সোহা নিজেই রেকর্ড করেছিল। সে ভিডিও ক্লিপের ব্যাকগ্রাউন্ডে সোহা তাকে বলে, তোমাদের দুজনকে ঠিক পেঙ্গুইনের মতো লাগছে। যখন মা পেঙ্গুইনটি খাবারের সন্ধানে চলে যায়, তখন প্রচন্ড ঠান্ডার মধ্যে বাবা পেঙ্গুইনটি তার বাচ্চাকে এভাবে বুকে ধরে রাখে। উজিন বলে, তুমি ওকে ধরো, আমার এখন ওয়াশরুমে যেতে হবে। সেই ভিডিও ক্লিপটি দেখে তাদের তিনজনের ভালোবাসা অনুভব করতে পারে, কিন্তু এখনও তাই এই স্মৃতিগুলো কিচ্ছুই মনে পড়ছে না। তাই সোহা অনেক কাঁদতে থাকে এবং দরজার বাহির থেকে উজিন এসব দেখতে পেয়ে সে অনেক ইমোশনাল হয়ে যায়। উজিন হংকে নিয়ে রাতের বেলায় বেরিয়ে পড়ে এবং গাছপালা দিয়ে সেই টানেলের দরজাটি বন্ধ করে দেয়। এই টানেলের ভেতর তারা সোহাকে খুঁজে পেয়েছিল। উজিন বুঝতে পেরেছিল এই বর্ষাকাল শেষ হলে এই টানেলের মধ্য দিয়েই সোহা সারা জীবনের জন্য তাদেরকে ছেড়ে চলে যাবে। কয়েকদিন পর জিহুর বন্ধু মা উজিনকে ফোন করে ডাকে, কারণ জিহু তাদের গাড়িটি ওয়াশিং পাউডার দিয়ে ধুয়েছিল। মহিলাটি বলে, জিহু মনে হয় মানসিক সমস্যায় ভুগছে, ওকে ডক্টর দেখানো উচিত। তখন উজিন তাদের কাছে ক্ষমা চেয়ে বাড়ির দিকে ফিরছিল। জিহু রাস্তার মধ্যে কান্না করতে শুরু করে এবং তাকে বলে তার সেই বন্ধু বলেছিল যখন তাদের গাড়িটি ওয়াশিং পাউডার দিয়ে ধোয়া হয় সেদিন অঝোরে বৃষ্টি শুরু হয়ে যায়। ছেলের এই কথাটি উজিনের মনের মধ্যে গেঁথে যায়। সে তার ছোট ছেলেটিকে বুকে টেনে নেয় আর খুব কষ্টে নিজের চোখের পানি আটকে রাখে। এরপরের দিন সোহা হংয়ের দোকানে আসে। তাকে দেখে হং অনেক ভয় পেয়ে যায়। সোহা বলে, ভয় পাবেন না, আমি আপনার কাছে একটি সাহায্যের জন্য এসেছি। আপনাকে দীর্ঘ সময় ধরে আমার একটি সাহায্য করতে হবে। হং তার কথায় রাজি হয়। তো কি ছিল সেই সাহায্য তা আমরা মুভি শেষেই জানতে পারবো। এরপর আরো কিছু ডালপালা নিয়ে উজিন সেই টানেলে যায়। সে দেখতে পায় তার রেখে যাওয়া ডালপালাগুলো টানেলের মুখ থেকে সরে গেছে। এটি দেখে সে বুঝতে পারে বর্ষাকাল শেষ হলে তারা চাইলেও সোহাকে আর আটকে রাখতে পারবে না। অন্যদিকে জিহু তার মাকে বাসায় দেখতে না পেয়ে বাহিরে খুঁজতে চলে আসে। সে দেখতে পায় তার মা তার জন্য কেক নিয়ে এসেছে, কারণ আজ জিহুর জন্মদিন ছিল। তাই রাতের বেলায় তারা তিনজন মিলে জন্মদিন উদযাপন করে এবং তিনজন মিলে একসাথে ছবি তুলে রাখে। সোহা উজিনকে বলে, আচ্ছা জিহু বড় হয়ে দেখতে কিরকম হবে? হয়তোবা তোমার মতোই হ্যান্ডসাম হবে, তাই না? উজিন কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং তারা কিছু সময়ের জন্য নীরবতা পালন করে। পরের দিন জিহুর স্কুলে অনুষ্ঠান চলছিল। কথা ছিল তাদের বাবা মা দুজনে একসাথে অনুষ্ঠান দেখতে আসবে, কিন্তু উজিন তার কাজে আটকে যায় এবং সোহা আসতে লেট করে। তাই জিহুর অনেক মন খারাপ হয়। তখন বাচ্চারা একসাথে গান গাচ্ছিল, কিন্তু জিহু চুপচাপ দাঁড়িয়েছিল। তখন সোহা সেখানে চলে আসে। এরপর বাচ্চারা এক এক করে বলতে শুরু করে যে বড় হয়ে তারা কে কি হতে চায়। কেউ বলে সে ফুটবলার হবে, কেউ বা সিঙ্গার বা অ্যাক্টর হবে, অথবা ডক্টর হবে। এরপর যখন জিহুর পালা আসে তখন সে চুপ করে দাঁড়িয়েছিল। সবাই নীরব দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। জিহু তখনও সামনে তাকিয়ে তার মাকে দেখতে পায়। এরপর জিহু সামনে এগিয়ে আসে এবং বাকিদের মতো বলে, আমি ভালো দৌড়তে পারি। এই বলে সে কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর আবারও বলতে শুরু করে, আমি ডিম ভাজতে পারি, আমি ঘর পরিষ্কার করতে পারি, কাপড়গুলো শুকানোর আগে ভালো করে ঝেড়ে নিতে হবে, আমি এখন নিজেই চুলে শ্যাম্পু করতে পারি, শ্যাম্পু করার সময় নখ ব্যবহার করা যাবে না, ডিমগুলো ভাঙার সময় আলতো করে ধরতে হবে, তা না হলে ডিমটা ফেটে যাবে। আর এখন আমি আমার বাবার যত্ন নিতে পারবো, কারণ আমি আমার মাকে ওয়াদা করেছি সর্বদা বাবার খেয়াল রাখবো। ছোট ছেলের এই কথাগুলো শুনে সেখানকার প্রত্যেকটা মানুষ অনেক ইমোশনাল হয়ে যায় এবং হাততালির মাধ্যমে তাকে অ্যাপ্রিসিয়েট করে। অন্যদিকে উজিনের বস সুইমিং পুলে অজ্ঞান হয়ে পড়ে। উজিন তাকে বাঁচায় এবং তার হার্টবিট বেড়ে যাবার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে এবং তাকে হসপিটালে নেওয়া হয়। তখন আকাশে ঝলমলে রোদের আলো দেখা যায়, অর্থাৎ বর্ষাকাল শেষ হয়ে গিয়েছে। তাই এখন সোহাকে চলে যেতে হবে। এরপর উজিনের জ্ঞান ফিরলে সে দৌড়ে সেই টানেলের দিকে রওনা হয়। আর এদিকে জিহু সূর্যের আলো দেখতে পেয়ে স্কুল থেকে দৌড়ে তার মায়ের কাছে চলে যায়। বাড়ি ফিরে আসলে সে তার মাকে খুঁজে পায় না। সে তার টেবিলের ওপর গল্পের বইটি খোলা অবস্থায় দেখতে পায়। সেখানে লেখা ছিল, স্বর্গরাজ্যের ট্রেন মিস করলে সে আর কখনোই ফিরে যেতে পারবে না। দেখা যায় সোহা টানেলের দিকেই যাচ্ছিল। ঠিক তখনই জিহু তাকে পেছন থেকে ডাকতে এবং দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি চলে যাচ্ছ তাই না? সোহা বলে, আমাকে যেতেই হবে, আর আমাকে তুমি ক্ষমা করে দিও।
তোমাকে প্রথমে চিনতে পারিনি বলে। তখন জিহু তাকে সরি বলে। সোহা বলে, তুমি কিসের জন্য সরি বলছো? জিহু বলে, আমার জন্যই তুমি মারা গিয়েছিলে, এই কথা তোমার আত্মীয়রাই বলেছে। তারা বলে আমার জন্ম হবার পর থেকে তুমি অনেক অসুস্থ হয়ে পড়ো, এজন্য আমি সরি। যদি এসব আগে জানতে পেতাম তাহলে কখনোই তোমাকে বিরক্ত করতাম না। সোহা বলে, কে বলেছে এসব কথা? তুমি কখনোই আমাকে বিরক্ত করোনি, বরং তোমাকে পেয়ে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। জিহু বলে, কিন্তু আমি জন্ম না নিলে তুমি বাবার সাথে আরো দীর্ঘ সময় বেঁচে থাকতে পারতে। সোহা বলে, যদি আমি 100 বছরও বেঁচে থাকতাম তবু তোমাকে ছাড়া আমি কখনোই খুশি থাকতে পারতাম না। তোমাকে পেয়ে আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। আমি স্বর্গরাজ্যে ফিরে যাচ্ছি, সেখান থেকে সবসময় তোমাকে দেখব। কথা দাও তুমি নিজের যত্ন নিবে এবং বাবার খেয়াল রাখবে। তখন জিহু বলে, আমি তোমাকে কখনোই ভুলবো না মা। এটি শুনে সোহা তার কান্না আটকে রাখতে পারছে না, তাই সে শেষবারের মতো তার ছেলেকে জড়িয়ে ধরে। অন্যদিকে ওজিন দৌড়ে যাচ্ছিল বলে অনেক হাঁফিয়ে যায়, তাই সে বারবার অজ্ঞান হয়ে যায়। কিন্তু সে হার মানে না এবং বারবার সে উঠে দাঁড়ায় এবং চিৎকার দিয়ে বলে, সোহা, আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার কাছেই আসছি। তখন আমরা ফ্ল্যাশব্যাকে সিন দেখতে পাই। গতকাল রাতে সোহা বলেছিল সবসময় জিহুর পাশে থাকবে। সে যদি কখনো তোমাকে বোঝা মনে করে তাহলে তুমি স্বর্গরাজ্যে চলে এসো, আমার পাশের সিটটা তোমার জন্য খালি রাখবো। এই বলে সে কান্নায় ভেঙে পড়ে। এরপর ওজিন টানেলের কাছে এসে পৌঁছায়। দেখতে পাই সোহা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, কিন্তু এবার তারা আর কান্না করে না। তাদের মধ্যে প্রশান্তির হাসি এবং একে অপরের প্রতি ভালোবাসার লক্ষ্য করা যায়। এরপর থেকে বাবা ছেলে তারা নিজেদের কাজগুলো ঠিকঠাকভাবে করতে থাকে। এখন যেহেতু নিজে ডিম ভাজতে পারে, ওজিন এখন সঠিকভাবে শার্টের বোতাম লাগায়, এমনকি তারা তাদের ঘর সুন্দর করে গুছিয়ে রাখে। আজও তারা ঘর থেকে বের হওয়ার সময় সোহার ছবিতে চুমু খায়। এখন আর ওজিন হাঁফিয়ে যায় না, দেখা যায় সে এখন সাঁতার প্রশিক্ষক হয়ে ওঠে। একদিন সে সোহার রেখে যাওয়া একটি চিরকুট দেখতে পায়। সেই চিরকুটে সোহা তার ডায়েরির কথা বলে। ওজিন সে ডায়েরিটি খুঁজে পায় এবং সেটি পড়তে শুরু করে। এত সময় আমরা এই গল্পটি জিহু এবং ওজিনের দিক থেকে দেখেছি, আর এখন গল্পটাকে সোহার ডায়েরি অনুযায়ী তার দিক থেকে দেখানো হবে। ডায়েরিতে লেখা ছিল, হাই স্কুলের প্রথম দিনেই তার সাথে আমার দেখা হয়। রাস্তাটা খুব সরু থাকায় সে তার ছাতা বন্ধ করে নেয়। মেয়েদের প্রতি তার এই সম্মান দেখে আমি তাকে পছন্দ করতে শুরু করি। অদ্ভুতভাবে আমরা দুজন একই স্কুলের একই ক্লাসে ছিলাম। এরপর সাঁতার শিখতে গিয়ে আমি প্রায় ডুবেই যাচ্ছিলাম। এটা ছিল আমার কাছে খুবই বিব্রতকর একটি অবস্থা। এরপর একদিন ক্লাসে বসে আমি ডায়েরিতে তার নাম লিখছিলাম। তখন হঠাৎ সে আমার কাছে কলম চেয়ে বসলো। আমি ভয়ে তাকে না করে দিলাম, যদিও বাড়ি ফিরে আমার খুব আফসোস হয়েছিল। এরপর ডান্স প্র্যাকটিসের সময় আমি চেয়েছিলাম তার পার্টনার হতে, কিন্তু আমাকে অন্য একজনের সাথে প্র্যাকটিস করতে বলা হয়। তাই আমি জেনে বুঝে গড়বড় করছিলাম, ফলে আমাকে ওজিনের সাথে প্র্যাকটিস করতে দেওয়া হয়। কিন্তু ভুলবশত সে আমার নাক ফাটিয়ে দেয়। এতে আমি তার উপর মোটেও রেগেছিলাম না। আসলে আমি বুঝতে পারছিলাম না যে তাকে আমার কি বলা উচিত। এরপর আমি স্কুলের শেষ দিনেও আমার মনের কথা তাকে বলতে পারিনি। আমি শুধুমাত্র তার সিগনেচার নেওয়ার জন্য গিয়েছিলাম। সে লিখেছিল, তোমার সাথে কাটানোর সময়গুলো অনেক ভালো ছিল। এটি দেখে আমি প্রচন্ড খুশি হই। আমি ভুলবশত তার কলমটি নিয়ে এসেছিলাম। এরপর তাকে বহুবার ফোন করতে চেয়েও কখনো সেই সাহস হয়ে ওঠেনি। একদিন সাহস করে তাকে ফোন করতে নিই, কিন্তু তখনই সে আমাকে ফোন করে এবং বলে তার কলমটি ফিরিয়ে দিতে। কলমটি ফিরিয়ে দিয়ে আসার সময় সে যখন আমাকে পেছন থেকে ডেকেছিল, তখন আমি অনেক খুশি হই। অবশেষে আমরা প্রথমবারের মতো ডেটে যাই। ধীরে ধীরে একে অপরের কাছে আসতে থাকি। হঠাৎ করে সে যোগাযোগ বন্ধ করে দিল, বলল সে আর আমাকে দেখতে চায় না। এরপর থেকে প্রত্যেকটা রাত আমি কান্না করে কাটিয়েছি। একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আমার কলেজের এক বন্ধু আমাকে বাড়ি পর্যন্ত লিফট দিতে চাইছিল। হঠাৎ গাড়ির মধ্যে থেকে আমি ওজিনকে দেখতে পেলাম। তখনই গাড়ি থেকে নেমে আমি তাকে খুঁজতে চলে আসি, কিন্তু সেখানে ওজিন ছিল না। সেখানে পড়েছিল আমার দেয়া সেই 4 পাতা বিশিষ্ট কাজটি। তখন আমি বুঝতে পারি সে সত্যিই আমাকে দেখতে এসেছিল। তাই আমি তাকে খোঁজার জন্য এদিক সেদিক ছুটতে থাকি এবং একটি সামনে চলে আসায় হঠাৎ আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর চোখ খুলে আমি দেখতে পাই আমার সামনে একজন মধ্যবয়স্ক লোক এবং একটি ছোট বাচ্চা বসে রয়েছে। বাচ্চাটি আমাকে মা বলে ডাকছে। আসলে সেদিন অ্যাক্সিডেন্টের পর আমার স্মৃতি নষ্ট হয়ে যায় এবং 8 বছরের পরের ভবিষ্যতে চলে আসি। তাই আমার কাছে সবকিছু অপরিচিত ছিল। কিন্তু ধীরে ধীরে আমি তার প্রেমে পড়ে যাই, জিহুকে আপন করে নিই। এরপর আমাকে আলাদা হয়ে যেতে হয়। চোখ খোলার পর নিজেকে হসপিটালে দেখতে পাই। ডক্টর বলে প্রায় 6 সপ্তাহ পর কোমা থেকে জ্ঞান ফিরে পেয়েছি। প্রথমে ভাবি এসব হয়তো স্বপ্ন ছিল, কিন্তু আমি লুকিয়ে ওজিনের নতুন বাড়ির সামনে যাই।
সেখানে ওই ছোট ঘরটিও দেখতে পাই। আমি বুঝতে পারি কোমায় থাকা অবস্থায় যা দেখেছি তার সবকিছু একদিন সত্যি হবে। তাকে বিয়ে করা এবং একটি ফুটফুটে সন্তান হওয়া। বিয়ের 8 বছর পর অকালে মৃত্যুবরণ করা অজিন এবং জিহুকে একা রেখে চলে যাওয়া, আসলে আমি এত অল্প বয়সে মৃত্যুবরণ করতে চাইনি। হয়তো অন্য কাউকে বিয়ে করলে আমার ভবিষ্যৎটা অন্যরকম হতো, কিন্তু তাতে হয়তো আমি ততটা সুখী হতে পারতাম না যতটা অজিন আর জিহুর সাথে ছিলাম। তাই নিজের ইচ্ছে আমি এই ছোট্ট জীবনটাকে বেছে নিলাম, যেখানে ভালোবাসার কোনো কমতি থাকবে না। তাই আমি সবকিছু ছেড়ে তার কাছে চলে এসেছিলাম। অজিনের ডায়েরিটা পরে সবকিছু বুঝতে পারি। এরপর 12টা বছর কেটে যায়। আজ জিহুর 20তম জন্মদিন ছিল। তখন আঙ্কেল হং কার্ড এবং জন্মদিনের কেক নিয়ে আসে। অর্থাৎ সোহা তাকে সেই দিন দোকানে গিয়ে এই সাহায্যের কথাই বলেছিল। সে বলেছিল জিহুর 20তম জন্মদিন পর্যন্ত কেক নিয়ে যেতে এবং তার মায়ের লেখা কার্ডগুলো প্রতি জন্মদিনে পৌঁছে দিতে। তার আঙ্কেল হং যে কার্ডগুলো তার প্রতি জন্মদিনে দিয়েছিল সেগুলো সে খুব যত্নের সাথে সাজিয়ে রেখেছিল, এবং আজকের কার্ডটি ছিল তার মায়ের রেখে যাওয়া সর্বশেষ কার্ড। আর শেষ কার্ডে লেখা ছিল, শুভ 20তম জন্মদিন, অনেক বড় হয়ে গিয়েছো তাই না? আশা করি সত্যিকারের ভালোবাসার মানুষকে খুঁজে পাবে। এটি তোমার প্রিয় মা স্বর্গরাজ্য থেকে। এরপর আঙ্কেল হং তাকে বলে, আজ থেকে তোমার মায়ের প্রতিজ্ঞা থেকে আমি মুক্ত। জিহু বলে সে তার প্রথম ডেটিং এর জন্য শহরের দিকে যাবে, তাই সে আঙ্কেল হং এর কাছে লিফট চায়। যাওয়ার আগে জিহু তার বাবাকে বলে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো এবং নিজের হাতে ডিনার তৈরি করব। এবং উজিন প্রতিদিনের আজকেও সোহার সেই ডায়েরিটাই পড়তে থাকে। আর ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, তোমার সাথে কাটানোর সময়গুলো ছিল অসাধারণ। আমার জীবনটা মুহূর্তে পূর্ণ ছিল। আর এই ইমোশনালের মধ্যে দিয়ে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি আসছি আবারও নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবে।